শুরু করছি ছকভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। প্রথম দফায় রেকর্ড ভোট, আর এখন তরজা 152 কে কত তা নিয়ে। অনেক জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল, যখন বলছেন নরেন্দ্র মোদী। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ, গোল্লা পাবে বিজেপি। অমিত শাহর 110 পার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেঞ্চুরি ক্রস। দাবি পাল্টা দাবিতেই এভাবেই সরগরম বঙ্গ রাজনীতির ভোট ক্ষেত্র। বাংলায় রেকর্ড ভোট এবং নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আমরা আলোচনায় আসবো, স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তার আগে আপনাদের সামনে রাখবো যে কথা বলছিলাম, যে বহু জেলায় খাতাই খুলতে পারবে না তৃণমূল। প্রথম দফায় রেকর্ড ভোট নিয়ে হুঙ্কার ছেড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভোটের রেজাল্ট বেরোলেই জ্বলবেন আর ফুলবেন, আগের আসনও পাবে না বিজেপি। দেখে নিন কে কি বলেছে। बम्पर मतदान हुआ है, जबरदस्त मतदान हुआ है। देश आजाद होने के बाद देश ने कभी ऐसा देखा नहीं जो इस बार बंगाल के लोगों ने करके दिखाया है। पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। ये कल जो हुआ है उसका रिकॉर्ड तोड़ोगे? ये कल जिन्होंने मतदान किया है उन्होंने आपके लिए चुनौती खड़ी कर दी है। करोगे मतदान इतना? 4 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे জ্বলবেন আর লুচির মতো ফুলবেন। দেখে রাখুন, আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি। বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু, আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। আমি তৃণমূলের প্রতিনিধি উপাসনা চৌধুরীর কাছে আসবো। উপাসনা, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছেন, প্রধানমন্ত্রী তো বলছেন যে বহু জেলায় তৃণমূল খাতাই খুলতে পারবে না, অর্থাৎ ওই জেলাগুলোতে শূন্য পাবে তৃণমূল, একটা আসনও পাবে না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে যতবার মোদিবাবু টিভির চ্যানেলের সামনে এসে তার পরবর্তীতে এই কথা বলেন, ক্ষমা করবেন, টিভি চ্যানেলের সামনে তো আসার মতো আজকের পর্যন্ত আমরা কোনোদিন সেইভাবে দেখতে পাইনি ওনাকে। যদি উনি মঞ্চ বেঁধে তার পরবর্তীতে যখন বক্তব্য রাখেন, উনি একটা কথা বলেন, মোদিজি কি গ্যারেন্টি। এবং যখন যখন মোদিজি কি গ্যারেন্টি বলেছেন তার পরবর্তীতে কিন্তু আমরা বুঝেছি যে ফলটা কি হয়েছে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গোল্লার কথা বলছে, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে একটা কথা বলতে পারি যে 4 তারিখ ওনাদের সকলের বাড়ি পর্যন্ত ওই সবুজ রসগোল্লা পাঠানোর দায়িত্ব না হয় আমরা নেব। কিন্তু যখন স্ট্যাটসের দিকে আসছি তখন একটা কথা আমাদেরকে বলতে হবে যে প্রথম দফার ওই 152টা সিটের মধ্যে 100 কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস পেয়ে গেছে। আর এই জিনিসটাতে ভয় পেয়েছে বিজেপি। তার পরবর্তীতেই বুঝতে পারছি যে কিভাবে আমরা সকলে একটা জিনিস দেখেছিলাম, যে হাতের মধ্যে বালি রাখার পরবর্তীতে অনেকে হয়তো ভাবে যে বালিটা যত চিপে আমরা ধরে থাকবো তত হয়তো বালিটা আমাদের হাতে থাকবে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয় না। অর্থাৎ যত বেশি প্রেশার পুট করা হবে তত বেশি কিন্তু বালিটা তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, এই বাংলার বাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকবে। আর হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, এই বাংলার মাটির মেয়ের জন্যই কিন্তু প্রত্যেকটা প্রতিনিধি সকলেই কিন্তু ভোটটা দিয়েছে। আমি বিজেপির প্রতিনিধি স্বপন দাসের কাছে আসবো। স্বপন দা, অমিত শাহ বলছেন সুনামির কথা, কিন্তু মুখ্যমন্ত্রী তো একেবারে উড়িয়ে দিয়ে এক জায়গা দেখিয়ে দিয়েছেন যে কোন কোন জায়গায় বিজেপির ফল একেবারে শূন্য, গোল্লা পাবে বিজেপি। আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ।
যেখানে উত্তরবঙ্গ বিজেপির ঘাঁটি, সেই সব জায়গায় শূন্য গোল্লা। গতকাল যাদবপুরে মমতা ব্যানার্জি একটা মিটিংয়ে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিংয়ে বক্তব্য রাখতে গিয়ে বললেন, খুব জোরে জোরে বলতে উনি একটা শব্দ, কতগুলো শব্দ উনি বলেছিলেন, একটা লাইন সেটা আমি বলি, তৃণমূল হাঁটতে পারে না, ঠিক এইভাবে বলেছিলেন। বিভিন্ন উত্তেজিত বলতে তৃণমূল হাঁটতে পারে না। আমার একটা গল্প মনে পড়ছে যে এক ভদ্রলোকের গরু হারিয়েছিল, তো গরু হারিয়ে যাওয়ার পর তিনি তার স্ত্রীকে মা বলেছিলেন আর ছেলেকে ভাই বলেছিলেন। তো আজকে ওনার অবস্থা ঠিক তাই হয়েছে। আরে ভাই, 2024-এও ওই জোনটাতে 152টার মধ্যে বিজেপি 64টাতে এগিয়েছিল, ওটা আমাদের দুর্গ। 10খানা এমপি আছে আমাদের, তো আমরা সেখান থেকে সমস্ত জেলাতে যদি শূন্য পাবো, আর উনি তাহলে কী পাবেন? সব সিট পাবেন? এটা কোনো তো যুক্তি হতে পারে না। আসল যুক্তি, ভোট হচ্ছে একটা অঙ্ক আপনাকে মানতে হবে, এবং সেই অঙ্কে বিজেপি 110-এর উপর আসন পেতে চলেছে, এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। তৃণমূল হেরে গেছে। আগামী 29 তারিখে যা ভোট হবে সেই ভোটে আমরা সংখ্যাগরিষ্ঠতা বেশি, অনেক, হয়তো 200-র কাছাকাছি তো পৌঁছে যাব, এবং 4 তারিখে ভোট গণনার পর দেখা যাবে বিজেপি সরকার তৈরি করতে প্রস্তুত হয়ে আছে, এটা পরিষ্কার। এখনো আমরা কফিটা পাইনি, বোঝা যাচ্ছে ওনার কথা শুনে, অর্থাৎ বিজেপি প্রতিনিধির কথা শুনে, যে ওনার ঘুমটা ভাঙেনি। তাই আমি এবিপি স্টুডিওকে একটু উপাসনা করব যে আপনার জন্য একটু কফিটা প্রদান করা। উপাসনা, নির্বাচন একটা অঙ্ক, আর ভোটটাও এবং একটা সেই অঙ্ক দিয়েই আমরা বলছি যে কি জানেন তো, যে আপনারা যখন বাংলায় আসেন তখন মনে করেন যে দুটো হাতে দুটো ইলিশ মাছ গতবার 20টা আসন পেয়েছিল, এবার 10টা আসন জিতে আসো আপনারা, সেটা কিন্তু বাংলার মাটি খায় না। আমরা এই দৃশ্য দেখেছি যে কিভাবে বাংলা ছাড়া বিভিন্ন জায়গায় যখন ইলেকশন হচ্ছে তখন তার সিনটোনটা হঠাৎ করে ফর্সা থেকে কালো হয়ে যাচ্ছে, কিন্তু সেই জিনিসটা কত আসন পাবে তাই নিয়ে স্টুডিও তো তৃণমূল বিজেপি তরজা একেবারে তুঙ্গে। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, অমিত শাহ বলছেন 110 পার, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন গতকালই সেঞ্চুরি ক্রস করে গেছে তৃণমূল। সিপিএম এর টার্গেট কি? আগে উনারা যেটা, না একটা কথা বলি, সেটা হচ্ছে যেভাবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সংখ্যা অ্যাসার্ট করছেন, তাতে কিন্তু একটা জায়গা পরিষ্কার যে কালকে 152টা আসনের উপর ভোট হয়নি, ন্যূনতম কালকে ভোট হয়েছে 200 থেকে 350-র কাছাকাছি। কারণ এই দুজন গুরুত্বপূর্ণ মানুষ দুজনেই যদি ঠিক কথা বলেন, তাহলে তার যোগফল কখনো মাত্র 152 হতে পারে না। 2 নম্বর কথা হচ্ছে যে কালকের 92% যে ভোট নিয়ে 93+ এখনও পর্যন্ত যেটুকু আনকনফার্ম খবর পাওয়া যাচ্ছে, এইরকম একটা জায়গায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য একদম ঠিক, একটা রেকর্ড তৈরি হয়েছে, এবং এই রেকর্ড নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। 3টে প্রধান কারণ এখনও পর্যন্ত একটা কনসেনসাসের জায়গায় ঘুরছে। 1 নম্বর ঘটনা হচ্ছে যে কোনো একটা ভাগের নিচের অংশটা, হ্যাঁ, ডিনোমিনেটর যেটাকে আমরা বলি, সেটা যদি কমে যায়, যেটা এসআইআর এর ফলে প্রায় 1 লক্ষের একটু কম বাদ গিয়েছে, ফলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের গড় যে ভোট পার্সেন্টেজ পড়ে তাতে পার্সেন্টেজটা বাড়ে। 2 নম্বর হচ্ছে এসআইআরকে কেন্দ্র করে যে ঘৃণ্য রাজনীতি আমাদের রাজ্যে হয়েছে এবং নির্বাচন কমিশনের ব্যর্থতার পাশাপাশি লক্ষ্য করা গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ গত 15 বছরে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছে, সেই পরিযায়ী শ্রমিক অন্য রাজ্য থেকে ছুটে এসছে তার ভোটকে রেজিস্টার করতে, এর ফলে ভোট পার্সেন্টেজে একটা বুয়েন্সি এসছে। 2, 3 গত 15 বছরে এই রাজ্যে যে শাসন অপশাসন যাই হোক না কেন মানুষ প্রত্যক্ষ করেছে, ফলে যে কে জিতবে আমরা জানি না, কিন্তু এটুকু পরিষ্কার যে রাজ্যে একটা তীব্র অ্যান্টি ইনকামবেন্সি জায়গা তৈরি হয়েছে, তার একটা ইম্প্যাক্ট ভোট পার্সেন্টেজের উপর আছে। তো তুমি বামেদের কথা বললে, আমি আজকে দাঁড়িয়ে এখানে যদি কোনো কথা বলি, স্বাভাবিকভাবে যাদের সমর্থনের কথা বলছি তাদের আজকের তারিখে বিধানসভায় আসন শূন্য। হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে সেই বামপন্থী একটা মতাদর্শ, এটা কোনো আঞ্চলিক দল, সর্বভারতীয় আঞ্চলিক দল নয়। এটা মনে রাখতে হবে যে এটা এই মতাদর্শকে কেন্দ্র করে যে রাজনৈতিক চর্চা, এই শূন্য সংখ্যাটাকে বিধানসভায় রেখে এবছর হচ্ছে, তাতে নিশ্চিতভাবে ফল প্রকাশের পর 2টো বিষয় নিয়ে আমরা সবাই আলোচনা করতে বাধ্য থাকব। একটা হচ্ছে কত শতাংশ মানুষ এই ভোট পার্সেন্টেজে বামপন্থার পক্ষে সমর্থন রেখেছে, আর এই শূন্যর গেরো কাটানো যাবে কি যাবে না, মানুষ এটা ঠিক ভোটাধিকার প্রয়োগ করেছেন যে শতাংশ দেখে তৃণমূল বিজেপি অর্থাৎ শাসক বিরোধী দুপক্ষই সমানভাবে উচ্ছ্বসিত। আমি বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, 92.35% ভোট পড়েছে প্রথম দফার ভোটে, কিসের ইঙ্গিত? দেখো, 92.88% ভোট যেটা ইলেকশন কমিশন এই মুহূর্তে দেখাচ্ছে, তার সাথে আরো 1% যুক্ত হবে। তার কারণ তুমি জানো পোস্টাল ব্যালট আছে, পোস্টাল ব্যালট 1%-এর মতন আছে, ফলে 93.88% বা 94% যে ভোট পড়লো
এটা নিয়ে কাটাছেড়া তো চলছে, কিন্তু লার্জলি আমি বলবো যে তিনটে মেজর কারণ অবশ্যই। একটা হলো যে 63 লক্ষ যে মৃত নাম, স্থানান্তরিত নাম, এই 63 লক্ষ নামটা যখনই বাদ দিচ্ছ তুমি 10-এর মধ্যে আগে 6 জন যদি ভোট দিয়ে থাকে, এবার 8-এর মধ্যে 6 জন যখন দিচ্ছে তখন ভোটের পার্সেন্টেজ অটোমেটিক্যালি বাড়ছে। কিন্তু সেই বাড়াটাও কিন্তু একটা অস্বাভাবিক বাড়া। এই অস্বাভাবিক বাড়ার কারণ দুটো। সেটা হলো যে এসআইআর কে নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছিল, ভাই আমার ভোটার লিস্টে নাম আছে কিনা, ফলে ভোটটা দিয়ে প্রমাণ করতে হবে আমি ভোটার লিস্টে নাম আমার আছে কিনা। সেই কারণে মানুষ মানে হয়তো রাজনৈতিক কারণে যায়নি, কেবলমাত্র নিজের নাগরিকত্ব প্রমাণ করতে গিয়েই ভোটটা দিতে হয়েছে তাদেরকে, ফলে সেটা একটা কারণ। দ্বিতীয় যেটা, সেটা হলো অভাবনীয়ভাবে এবার ভিন্ন রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকরা কিন্তু দলে দলে এসছেন, প্রায় কার্যত সবাই এসেছে। ফলে এই পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত আশা এবং প্রায় সকলেকেই আশা, কষ্ট করে হলেও এসছেন তারা, এটা একটা বড় কারণ যে কেন এই এত সংখ্যক লোক ভোট দিল। কিন্তু এইটা খুব কি অস্বাভাবিক। ধরো গতকাল 23 তারিখ একই সাথে তামিলনাড়ুতে ভোট হয়েছে, 2021-এর কনটেক্সটে তামিলনাড়ুতেও কিন্তু প্রায় 11% ভোট বেড়েছে। ফলে আমাদের যেমন ভোট বেড়েছে, তামিলনাড়ুতেও প্রায় সম পরিমাণে ভোট বেড়েছে, কিন্তু রাজনৈতিক তাৎপর্য ডেফিনেটলি আলাদা আছে। আমি দুটো জায়গা থেকে বলতে চাই। তৃণমূল কংগ্রেস বলতে চাইছে যে ভাই এসআইআর এ মানুষ বিরক্ত হয়েছে, ফলে সব মানুষ এসে ঢেলে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, কেমিস্ট্রি কাজ করবে, ফলে সমস্ত ভোটার এসআইআর এ বিরক্ত হয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে গিয়ে বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট দিয়েছে। উল্টো দিকে বিজেপির অঙ্কটা কি? বিজেপির অঙ্কটা কিন্তু আজকে সকাল থেকে আমি কষবার চেষ্টা করেছি। সেটা হলো যে 3 ধরনের কনস্টিটিউয়েন্সি পাচ্ছি আমি। সেটা হলো যে যেখানে সংখ্যালঘু মুসলিমদের সংখ্যা আছে বেশি পরিমাণে, 50-এর উপরে, কিছু বিধানসভা আছে যেখানে 10% বা তার নিচে সংখ্যালঘুরা আছে, মানে যে প্রিডমিনেন্টলি হিন্দু বিধানসভা কেন্দ্র, আর মিক্সড বিধানসভা কেন্দ্র যেখানে হিন্দু মুসলমান সম পরিমাণে আছে। ভোট কিন্তু সবচেয়ে বেশি দিয়েছে মিক্সড এলাকাতে, অর্থাৎ হিন্দু মুসলিমের রেশিও যেখানে কাছাকাছি, সেইখানকার মানুষরা কিন্তু বেশি পরিমাণে, প্রায় বলা যায় 97% ভোট দিয়েছে। অন্যদিকে মুসলিম এলাকাগুলোতে তারা ভোট দিয়েছে 94%-এর মতন। হিন্দু এলাকায় গড়ে ভোট হয়েছে 92.50% মতন হিন্দু প্রধান বিধানসভা কেন্দ্রগুলোতে। এবার প্রশ্ন আসবে যে তাহলে কি অতিরিক্ত ভাবে মুসলিমরা যে ভোট দিল যে মুসলিম প্রধান কেন্দ্রগুলোতে, সেই সংখ্যাটা কি ইন টার্মস অফ সংখ্যা নাম্বার, সেটা কি মুসলিমরা বেশি? উত্তর না। কেন না? তার কারণ ডিলিশন, যে ডিলিশনের সংখ্যাগুলো আমার কাছে আছে সেখানে রেশিও অনুযায়ী শুধু বলি আমি, তাহলে সেখানে মুসলিমদের ডিলিশন অনেক বেশি হয়েছে। ফলে অতিরিক্ত মুসলিম এলাকায় ভোট করার পরেও দেখা যাচ্ছে হিন্দু ভোটের পার্সেন্টেজ কিন্তু বেশি, মানে হিন্দু ইন টার্মস অফ টোটাল হিন্দু সংখ্যা কিন্তু বেশি। ফলে সেই হিন্দুরা যে অতিরিক্ত ভোট দিল 21 সালের কনটেক্সটে, 21 সালের থেকে 26 সালে অতিরিক্ত হিন্দুরা যে ভোট দিল, এইটা মনে করছে বিজেপি যে এই অতিরিক্ত হিন্দু ভোটের সুইং আসার ফলে হিন্দু ভোট পক্ষে যাবে বিজেপির। আপনি যে কথা বলছেন বিশ্বনাথ দা, অর্থাৎ অঙ্কের হিসেব কষে অবশ্যই এই যে এতটা রেকর্ড সংখ্যক ভোট পড়লো, সেটা কার পক্ষে অবশেষে যাবে, শাসকের পক্ষে না মূল বিরোধীর পক্ষে, সেটা সময় বলবে, অর্থাৎ 4 মে বলবে, জনগণ রায় দেবে। কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর শুনানিতে আজকে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের প্রথম দফার এই ভোটের প্রসঙ্গ উঠে এসেছে যে গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এসআইআর শুনানি চলাকালীন মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি, একজন নাগরিক হিসেবে ভোটের হার দেখে আমি খুবই খুশি, মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়। প্রতিক্রিয়া প্রধান বিচারপতি সূর্যকান্ত। মহানন্দাদি দেখুন, অত্যন্ত চিরচেনা একটা প্রবাদ, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। আজকে মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির কণ্ঠায় এই কথাটা উঠে এলো। অর্থাৎ কমিশন যদি সজাগ থাকে, বাহিনী যদি ঠিকঠাক কাজ করে, তাহলে এমন ভোট পড়া সম্ভব। এই ভোটটা যে হবে হিংসাহীন ভোট হবে, এটাই তো কাঙ্ক্ষিত, এটাই তো হওয়া উচিত। একদমই তাই, কারণ যতগুলো নির্বাচন আমরা দেখেছি তাতে সত্যি হিংসাহীন ভোট মানে পশ্চিমবঙ্গের জন্য মানে এটা ভাবা যায় না। কাজে এটা অবশ্যই ইলেকশন কমিশন এবং যে বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তাদের নিশ্চয়ই ক্রেডিট। কিন্তু কতগুলো কথা বলবো, জাস্ট কতগুলো পারসেপশন, কে জিতবে, কে হারবে, কেন ভোট বেশি পড়েছে, আগে অনেক আলোচনা হলো। দেখো, একটা জিনিস হচ্ছে যে বিজেপি কাদের ভোট পাবে পশ্চিমবঙ্গে।
প্রথম কথা হচ্ছে যে ধর্মীয় মেরুকরণ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গে চলে এসেছে, তার জন্য অবশ্যই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পার্টি তারা দুজনেই সমানভাবে এটাতে দায়ী। কিন্তু যেটা হচ্ছে যে এই ধর্মীয় মেরুকরণের ফলে যে হিন্দু ভোটটা কনসলিডেটেড করতে পেরেছে বিজেপি, তারা আশা করছে তারা এই ভোটটা পাবে। কিন্তু সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গের লড়াইটা বিজেপির পক্ষে একটু অসুবিধাজনক। বিজেপি অনেক জায়গায় বলছে যে ওয়েস্ট বেঙ্গলের পজিশন 24th পার ক্যাপিটা জিডিপির মানে অনুযায়ী, কিন্তু এটাও মনে রাখতে হবে যে গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্টের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কিন্তু খুব খারাপ নয়, 6th। এবং শুধু তাই না, বেকারত্বর কথা যদি বলো, অল ইন্ডিয়া অ্যাভারেজে বেকারত্ব হচ্ছে 3 থেকে 5, সেখানে না সরি 4.9 থেকে 5%, সেখানে পশ্চিমবঙ্গ কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেকারত্বের হার 3.3, অর্থাৎ কম। যদি বিজেপি শাসিত রাজ্যগুলো দেখো, সেখানে কিন্তু অসমে 10%, হিমাচলে 9%, কর্ণাটকে 10%। এবারে সবথেকে বিহার হচ্ছে সবথেকে গরিব রাজ্য আমাদের দেশে। শিল্পায়ন সারা দেশেই কিন্তু সেভাবে হচ্ছে না, কিছু ক্ষেত্র ছাড়া। এবারে পয়েন্টটা হচ্ছে কাজে এই জিনিসগুলো নিয়ে বিজেপি লড়াই করতে পারবে এই না। জিনিসগুলো আদৌ ভোটে কতটা প্রভাব করবে? কিন্তু দেখুন, ভোটদানের হার ঐতিহাসিকভাবে যে জায়গায় পৌঁছে গেছে তা নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। পানিহাটিতে অভয়ের মার সমর্থনে প্রচারে এসে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তৃণমূলের মহাজঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে, আমরা তার মাকে প্রার্থী করেছি। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে। যারা নারীদের ওপর অত্যাচার করেছে, বিজেপি সরকার হলে সবার ফাইল খুলবে। দেখুন, जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है। প্রধানমন্ত্রীর এই আশ্বাস প্রসঙ্গে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তিনি কি বললেন? আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়, কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। অর্থাৎ উপাসনা অভয়ের মা তিনি বলছেন তিনি আশ্বাস পেয়েছেন তিনি ন্যায় বিচার পাবেনই। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে প্রচারে এসে বারবার আরজি করের প্রসঙ্গ এনেছেন। আজকে একবার নয়, দুবার করে তিনি বললেন জোর দিয়ে যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সবার ফাইল খোলা হবে। দেখুন কি জানেন তো, মোদিবাবু যখন যখন বাংলা এসে তার পরবর্তীতে নারী সুরক্ষার কথা বলেন, উনি হয়তো কিছু জিনিস চোখ এড়িয়ে যান। সেই জিনিসগুলো একটু ওনার চোখের সামনে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি। তার মধ্যে অন্যতম এই কথা আমি আগেও উল্লেখ করেছি যে কিভাবে বিজেপি শাসিত রাজ্য, যেখানে ওমেন্স ডে আমরা সকলে জানি নারী দিবস, সেই নারী দিবসের দিন বিজেপি শাসিত রাজ্যে একদিনে একটা 20 বছর বয়স্ক একজন মেয়ে এবং 80 বছর বয়স্ক একজন বৃদ্ধার গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে, তাদের রেপ হয়েছে। এই ঘটনাগুলো উনি জানেন না। তার পাশাপাশি বিলকিস বানুর যারা রেপিস্ট, তাদেরকে গলায় উত্তরীয় দিয়ে মালা দিয়ে
সসম্মানে তারা বের করে নিয়ে এসছে, সেই দৃশ্যও দেখেছি আমরা। এই দৃশ্য দেখেছি যে কিভাবে ব্রিজভূষণ সিং যাদেরকে হেনস্থা করেছিল তাদেরকে রাস্তার দিল্লির রাজপথে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়তে হচ্ছে এবং তার সাথে লুটিয়ে পড়ছে আমাদের ভারতবর্ষের পতাকা। সেই ব্যাপারে কিন্তু মোদিবাবু কোনো বক্তব্য রাখেননি। সেইটার পাশাপাশি এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে মণিপুরে যখন একটার পর একটা ঘটনা ঘটছে, ঠিক সেই সময় মোদিবাবু বাংলার নির্বাচনে এসে ঝালমুড়ি খাচ্ছেন, ঝালমুড়ি চিবাতে চিবাতে উনি বলছেন নারী সুরক্ষা, নারী ক্ষমতায়নের কথা। তাই আজকে মোদিবাবু যখন এই বক্তব্যগুলো রাখেন, কেমন জানি মনে হয় জানেন তো, যে একজন মাংস খাওয়া ব্যক্তি, মাংসাশী ব্যক্তি বা মাংসাশী প্রাণী হঠাৎ করে বলছে যে আমি কিন্তু মাংস খাবো না, আমি কিন্তু ঘাসমুস খাই ভাই, আমি মাংস খাই না। তো সেই দৃশ্য বাংলার মাটির প্রত্যেকটা সচেতন নাগরিক জানে, দেখেছে এবং তারা স্পষ্টভাবে বুঝেছে বলেই আপনি আমি সকলে জানি যে নারীদের একটা বড় শতাংশ ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নারী ক্ষমতায়নের এপিটোম। আর এই জিনিসটা যখন মোদিবাবু মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে রাত্রিবেলা বেরাতে হবে না, আমি একটা কথাই বলবো, তোমার শব্দ প্রয়োগে একটু সচেতন থেকো, একটু শব্দ প্রয়োগে সচেতন থেকো। আমরা কোনো ব্যক্তি আক্রমণে যেতে চাই না এবং প্রত্যেকেই যেন সচেতন বক্তা, তাই বক্তব্যতে একটু সচেতন থাকবো। আমি এখানেই স্বপনদার কাছে আসতে চাইবো, কিন্তু তার আগে শোনাবো কুণাল ঘোষ। আজকে যখন প্রধানমন্ত্রী বারবার করে রাজ্যের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন, বিজেপি সরকার হলে সবার ফাইল খোলার কথা বলছেন, কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে মহারাষ্ট্র। অর্থাৎ স্বপনদা, আপনারা যখন একটা আঙুল তৃণমূলের দিকে তুলছেন, বাকি আঙুলগুলো তো নিজেদের দিকে। আমি উপাসনা আমার মেয়ের বয়সী, তাই মেয়ে বলে আমি ওকে কড়া ভাষায় বলছি না, কিন্তু একজন প্রধানমন্ত্রীকে মাংসাশী বলার আগে অন্তত ভেবে চিন্তে কথা বলা উচিত। তুমি মমতা ব্যানার্জি হতে চেও না, আমি যদি বাঘও বলি, তুমি মমতা ব্যানার্জি হতে চেও না। আমি তোমাকে আবার বলছি, তুমি মমতা ব্যানার্জি হতে চেও না। মমতা ব্যানার্জি যে ভাষায় একজন প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, কথা বলেছেন, তুমি সেখানে না, তুমি বলতে পারো না। একটা প্রধানমন্ত্রী সম্পর্কে তুমি এই ধরনের শব্দ ব্যবহার করতে পারো না। তুমি প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বলতে পারো না। কথাটা উল্টো করো, তুমি কথাটা উল্টো করো। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। কি বলছেন? দুর্নীতিগ্রস্ত দেশের সম্মান উল্টো ঝুলিয়ে মারা উচিত, সেটাই বলেছেন। ঠিক বলেছে, ঠিক বলেছে। স্বপনদাকে বলতে দাও, স্বপনদাকে বলতে দাও, শোনা আসবো তোমার কাছে। বিজেপি শাসিত রাজ্যে দুর্বৃত্তদের শাস্তি দেওয়া হয়, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হয়, গ্রেপ্তার করা হয়, শাস্তি দেওয়া হয়। পশ্চিমবাংলায় সেটা হয় না। পশ্চিমবাংলায় আরজি করের সঙ্গে যুক্ত ওই অভয়ের মাকে, অভয়ের মৃত্যুর পর তাদেরকে প্রোটেক্ট করেছিল এই সরকার। যে পুলিশ অফিসারদের সঙ্গে যুক্ত ছিল, যে পুলিশের সঙ্গে যুক্ত, তাকে শেষ করে গ্রেপ্তার করা হয়েছিল। উন্নয়ন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। তোমার পশ্চিমবাংলায় গ্রেপ্তার কি? একটা হোমগার্ডকে গ্রেপ্তার করে পুরো ঘটনাটাকে তোমরা উড়িয়ে দিয়েছিলে। লজ্জা করছে না তোমাদের এইসব কথাগুলো? স্বপনদা, তাহলে সিবিআই কি করছে? সিবিআই কাছ থেকে প্রত্যেকটা তদন্তের আগে প্রত্যেকটা এভিডেন্স লোপাট করে দিয়েছিল, যে কয়েক হাজার লোক দিয়ে পুরো জায়গাটাকে ঘিরে নিয়ে পুরো জায়গাটাকে ভেঙে কাকে নেবে? রাজ্য সরকার তাদের পুরো এভিডেন্স সেখানে উড়িয়ে দিয়েছে। করবেটা কি? কোনো ধরনের প্রমাণ রাখেনি, সমস্ত প্রমাণ মুছে দেওয়া হয়েছিল, একটা দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল, সকলেই জানে। সিবিআই তার কাজ করছে। আমরা চাই সকলকে খুঁজে বের করে পাওয়া যায়নি। আজকে বাংলা নিয়ে আলোচনা করি। দ্বিতীয় দফার ভোট 29 এপ্রিল, আমরা একটু বাংলা নিয়ে আলোচনা করি। দেবাশিস দা, দেখো, ওই যে দুর্ভাগ্যজনক ঘটনাটাকে কেন্দ্র করে আজকে আমরা রাজনৈতিক চর্চা করছি, এটা খুব খারাপ লাগছে।
আমাদের প্রত্যেকের চোখের সামনে, সারা পৃথিবীর চোখের সামনে ওই ডাক্তারকে যেভাবে খুন এবং হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, তারপর ওর গাড়ি যখন বেরোচ্ছিল তখন সেই গাড়ির সামনে কিভাবে কলতান, কিভাবে বামপন্থী অন্যান্য কর্মীরা ছিল সবাই দেখেছে। আমি এখানে রাজনীতি আনবো না, কিন্তু একটা বিষয় আমি আপনি আনতে চাইছেন না, কিন্তু রাজনীতি ঢুকে গেছে। অভয়ের মা বাবা কিন্তু একেবারে আপনাদেরকে মানে সিপিএম কে উদ্দেশ্য করে আক্রমণ শানিয়েছিল যে তারাই বিষয়টা নিয়ে রাজনীতি গাড়িকে যখন আটকানোর চেষ্টা বারবার মীনাক্ষী কলতানরা করেছে, বাকিরা করেছে, তখন তারা কেউ মাথায় রেখে করেনি যে 2026 বিধানসভা নির্বাচনে ওই ছবিটাকে ব্যবহার করে রাজনীতি করবেন না। ওটা একেবারে যা কাজ একটা মানবিক অবস্থান থেকে, দৃষ্টিকোণ থেকে করা উচিত, সেই জায়গা থেকেই কাজটা করা হয়েছে। এই ফ্রেম কেন এভাবে ব্যবহার হচ্ছে সেটা সমাজ বিচার করবে, চর্চা করবে। আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে উপাসনার যে উদাহরণগুলো দিয়েছে, বন্ধু কুণাল যে সমস্ত উদাহরণগুলো দিয়েছে বিভিন্ন রাজ্যের, আমি সেই উদাহরণগুলোর সাথে 100% সহমত পোষণ করি। 1 2 নম্বর কথা হচ্ছে এটাও আমাদের পরিষ্কার করে বুঝতে হবে যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে যখন কোনো খুন হয় এবং তখন সেই শক্তি যখন সেগুলোকে লোপাট করে, সারা পৃথিবী দেখেছে, সারা পৃথিবী সেটা দেখেছে, সারা পৃথিবী সেটাকে প্রতিবাদ করেছে। এখানে প্রশ্ন উঠছে, আমরা তো সবাই বুঝেছি যে স্টেট মেশিনারি ফেল করেছে, আমি অন্য কোনো শব্দ নির্বাচনের আগে ব্যবহার করলাম না, তাই ফেল করেছে বললাম। আসলে কি হয়েছে সবাই জানে, সারা পৃথিবীর লোক জানে। আর এর সাথে যুক্ত করছি কেন্দ্রীয় সংস্থা যখন সমস্ত তথ্য টেবিলের ওপর রাখবার পর এই গত 15 বছর ধরে ইডি সিবিআই শুধু এই বিষয় বলে নয়, প্রত্যেকটা বিষয় যে তদন্ত করেছে তার একটি বিষয়ের ক্ষেত্রে সেই তদন্তের মাধ্যমে যে দোষ করেছে সেই জায়গায় পৌঁছতে পারেনি। আমি এখানে কখনোই বলছি না যে ওপর তলায় কোন রকম বোঝাপড়া আছে, কিন্তু কেন্দ্রীয় সংস্থা স্বপন তুমি দেবে শুনবো, কিন্তু এই কেন্দ্রীয় সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন যে আমি বামেদের সমস্ত ফাইল খুলবো। আজকে সে ফাইল এখনো খোলা হয়নি। আজকে বিজেপি বলছে যে যখন বিজেপি সরকার হবে এই রাজ্যে তখন সবার ফাইল খোলা হবে, সেটা সিন্ডিকেট হোক, নারী নির্যাতন হোক বা গুন্ডারাজ। দেখো, উন্নয়ন, শিল্পায়ন, কর্মনিযুক্তি ভোটের ইস্যু নয়, ভোটের ইস্যু হয়ে আসছে নারী সুরক্ষা। ভারতবর্ষের স্বাধীনতার ফাইল খুলবে আমরা জানি না, একেবারেই জানি না, কারণ এই সিবিআই এর ফেলিয়ার, তল্লাশি দেখে দেখে মানুষ ক্লান্ত, কোনো অ্যাকচুয়ালি কোনো রেজাল্ট আমরা কিন্তু পাই না, মানুষ অসহায়, এইটুকুই আমি বলতে পারি। এবং একটা কথা আছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা, এক আশ্চর্য সময় যখন আশ্চর্য বলে কিছু নেই, সত্যি আমরা আশ্চর্য। নারী সুরক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? প্রশাসনের। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশ, যে যেখানে আছে সেই প্রশাসনের দায়িত্ব হচ্ছে নারী সুরক্ষা। আরজি কর ইস্যু সারা পশ্চিমবঙ্গকে, আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে মাথা হেঁট করে দিয়েছে বিশ্বের কাছে, শুধু দেশের কাছে নয়, এটা মনে রাখতে হবে। কাজেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এই অ্যান্টি ইনকামবেন্সির আলোচনা হচ্ছে, সব থেকে 2টো পয়েন্ট হচ্ছে শিক্ষা দুর্নীতি এবং এই আরজি কর, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং যখন 2011 মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন সিপিআইএমকে সরিয়ে, তখন ভোটটাই হয়েছিল অ্যান্টি ইনকামবেন্সি, কিন্তু এই ভোটটা একদম সবাই তো বলা যাচ্ছে চায়, সবাই তো চায় ফাইলটা খুলুক। আজকে দিনভর ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আজকে সকালে কলকাতার গঙ্গাবক্ষে প্রধানমন্ত্রী নৌকা চড়ে ঘুরলেন, ছবি তুললেন, নৌকো চালকদের সঙ্গে কথাও বললেন। দেখুন সেই ছবি আপনাদের সামনে রাখছি। প্রত্যেক বাঙালির কাছে গঙ্গা একটি অত্যন্ত বিশেষ স্থান অধিকার করে আছে। আমি বিশ্বনাথ দার কাছে আসবো। বিশ্বনাথ দা, এই মানে তিনি কতটা রিল্যাক্স প্রথম দফার ভোটের পরে, সেই মুডটাই কি বোঝাতে চাইলেন? কারণ বিজেপি বলছেন প্রধানমন্ত্রী যে মুড দেখিয়েছে সেটাই তো বাংলার মুড। একেবারেই নয়, মানে প্রতীকী রাজনীতি এর মধ্যে লুকিয়ে আছে। তিনি বিহারের জয়ের পরে বলেছিলেন যে গঙ্গা পাটনা থেকে কলকাতার মধ্য দিয়ে যায়, ফলে সেই ইঙ্গিতটাই তার আজকের এই নৌকা বিহারের মধ্যে ছিল। দ্বিতীয় যেটা, এটা জনসংযোগের পার্ট হিসাবে কলকাতা এবং হাওড়ার মাঝখানে গঙ্গা বইছে, ফলে আগামী দিন যে মেট্রোপলিটন এলাকায় হাওড়া এবং কলকাতার যে ভোট, সেই ভোটের জায়গা থেকে একটা বার্তা দেওয়া, পুরো সকালবেলাটা উনি শুষে নিয়েছেন। অর্থাৎ জনসংযোগের জায়গা থেকে যদি বিচার করো, এটা প্রতীকীভাবে তিনি ভ্রমণ করেছেন, কিন্তু এর রাজনৈতিক তাৎপর্য বিরাট। ফলে সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী এমন দুজন রাজনীতিবিদ যাদের প্রত্যেকটা ইঞ্চিতে রাজনীতি লুকিয়ে থাকে।
মোদির এই ভ্রমণটা কেবলমাত্র রিল্যাক্সের জায়গা থেকে যদি দেখো তাহলে ভুল হবে। এটা মধ্যে পুরো রাজনৈতিক সমীকরণ আছে। আপনি রাজনৈতিক সমীকরণের কথা বলছেন, ঝালমুড়ি থেকে গঙ্গা, ভোট আসলে সবটাই রাজনীতি, এই নিয়ে তরজাও তুঙ্গে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।